নমস্কার বন্ধুরা, আজকে তুলনামূলক আলোচনা যেহেতু ফান্ডের মধ্যে করব, সেটা কোটাক ইমার্জিং ইকুইটি অ্যান্ড এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটি। দুটোরই AUM বেশ বড়, একটু ডিটেলে আলোচনা করতে হবে। পারফরমেন্সের উপরে বেশ কিছু বক্তব্য আছে, মানে মর্নিং স্টার, ফান্ড পিকার, ভ্যালু রিসার্চ এরা বেশ কিছু স্টাডি করেছে, সেই স্টাডিগুলোও দেখব, ডিটেলে একটু একটু করে দেখব। প্রথমে কি করব, প্রথমে দুটো ফান্ডকে ওভারল্যাপ করে দেবো, 1 বছর, 3 বছর, 5 বছরের ফ্রেমে, দিয়ে কম্পেয়ারটা করে নিয়ে দেখব বেঞ্চমার্কের সঙ্গে দুজনের রিলেশন কীরকম। বেঞ্চমার্ক নিফটি মিড ক্যাপ 100 ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব, নিফটি মিড ক্যাপ 100 বেঞ্চমার্কটা কেমন। তারপরে দেখব কোটাক এবং এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটি র্যাঙ্ক কিভাবে পড়ে যাচ্ছে, মানে র্যাঙ্কের মধ্যে কীরকম চেঞ্জ আসছে ওভার টাইম, ওটা দেখে নিয়ে মর্নিং স্টারের একটা রিসার্চ আছে এবং ফান্ড পিকারের একটা গ্রেডিং সিস্টেম আছে, ওই দুটোকে চেক করে নেবো। কিছু জেনারেল ইনফরমেশন নিয়ে রিটার্ন চেক করব, রিটার্ন চেক করে ঢুকবো পোর্টফোলিওর মধ্যে। পোর্টফোলিও দেখবো স্টক স্পেসিফিক এবং সেক্টর স্পেসিফিক। তারপরে চলে আসবো পোর্টফোলিও কনসেন্ট্রেশন, মানে নাম্বার অফ স্টক টপ 5 টপ 10 কেমন কনসেন্ট্রেট করছে ফান্ডগুলো। তারপরে লার্জ ক্যাপ মিড ক্যাপের অ্যালোকেশন কীরকম, কে বেশি অ্যাগ্রেসিভ হচ্ছে। তারপরে রিস্ক রেশিও, এসডি ভিটামিন, যেগুলোকে আমরা রিস্ক রেশিও বলি, ওগুলো দেখে চলে যাব ভ্যালুয়েশনে। পিইপিবি চেক করবো, দিয়ে ওভারল্যাপিংয়ে ঢুকবো। ওভারল্যাপিংয়ে স্টক স্পেসিফিক ওভারল্যাপিং, তারপরে সেক্টর স্পেসিফিক ওভারল্যাপিং দেখবো এবং টোটাল ওভারল্যাপিং ব্যাপারটাতেও অ্যাড্রেস করার চেষ্টা করব। এবারে প্রথমে দেখবো ফান্ড ভার্সেস ফান্ড, তারপরে দেখবো ফান্ড ভার্সেস তার নিজের বেঞ্চমার্ক। 1 বছর, 3 বছর, 5 বছরে যদি আপনি দেখেন, 1 বছর 3 বছর তো ক্লিয়ারলি কোটাক বেটার পারফর্ম করছে, কিন্তু 5 বছরের চার্ট প্রথম দিকে দুজনের পারফরমেন্স সিমিলার ছিল, তারপরে কোটাক শেষ দিকে পারফরমেন্স বেটার। এবারে বেঞ্চমার্কটা একটু দেখে নিই। বেঞ্চমার্ক হচ্ছে নিফটি মিড ক্যাপ 100। তা কোটাকের যে রিলেশন বেঞ্চমার্কের সঙ্গে 1 বছর, 5 বছর এবং সিন্স ইনসেপশন, এর বেঞ্চমার্ক রিলেশন ভালো, বেঞ্চমার্ককে বিট করছে। কিন্তু এইচডিএফসিকে দেখুন, এর বেঞ্চমার্ক রিলেশন 1 বছরে কিন্তু ভালো নয়, ফান্ড কিন্তু বেঞ্চমার্ককে বিট করতে পারছে না। 5 বছরেও প্রবলেম আছে একটু একটু, তবে শেষ পর্যন্ত বিট করতে পারছে। সিন্স ইনসেপশন এ তো বিট করছে। এটা একটা আউটস্ট্যান্ডিং ফান্ড, দারুণ পারফর্ম করেছে, বাট রিসেন্ট টাইমের পারফরমেন্স খারাপ হচ্ছে। 1 বছরের চারটা সেটা ক্লিয়ার হচ্ছে। এটা একটা মর্নিং স্টারের রিসার্চ। আমি যদি দেখি, এটা এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটিতে আপনি যদি 10,000 টাকা 10 বছর আগে ইনভেস্ট করেছেন, তাহলে ইন্ডেক্স আপনাকে 36,300 রিটার্ন দিচ্ছে, ক্যাটাগরি 47,000 অ্যারাউন্ড দিচ্ছে, অ্যান্ড ফান্ড 55,000 অ্যারাউন্ড দিচ্ছে। তাহলে 10 বছর পিরিয়ডে আপনি কিন্তু ইন্ডেক্সকে এবং ক্যাটাগরিকে বিট করতে পারছেন, কিন্তু রিসেন্টলি পারফরমেন্সটা খারাপ হচ্ছে। এটা বোঝার জন্য আমি যদি র্যাঙ্কটা দেখে নিই, দেখুন এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটির র্যাঙ্ক 10 বছরের পারফরমেন্সের উপর নয়, কিন্তু 5 বছরে 14, তারপরে 3 বছরে 15, তারপরে 17, 17, 20, মানে র্যাঙ্কটা সমানে বেড়ে চলেছে। এবার ট্রেডিং রিটার্নটার দিকে আসুন। ট্রেডিং রিটার্নে আপনি দেখুন 10 বছরের এই ট্রেডিং রিটার্ন 19.3, যেটা ক্যাটাগরির থেকে বেটার, কিন্তু 5 বছরে দেখুন বিট করতে পারছে না। 3 বছরেও ক্যাটাগরি এভারেজকে বিট করতে পারছে না ট্রেডিং রিটার্ন, 1 বছরেও পারছে না, 6 মাসে পারছে না। এর একটু প্রবলেম হচ্ছে। রিসেন্ট টাইমে কিন্তু ট্রেডিং রিটার্ন ক্যাটাগরি এভারেজের থেকে কম এবং র্যাঙ্ক বেড়ে বেড়ে চলেছে। আচ্ছা, কোটাকের অবস্থাটা দেখে নিই। কোটাক কিন্তু একটু বড় ভলিউম হয়ে গেছে, AUM একটু হাই হয়ে গেছে, 15,000 কোটির ফান্ড হয়ে গেছে, সেটা আমরা পরে দেখবো। এরও কিন্তু দেখুন র্যাঙ্কিং সিস্টেমটা আগে যদি দেখেন, তাহলে 5 বছরের র্যাঙ্ক 6, তারপরে 1 বছরের র্যাঙ্ক 6, তারপরে কিন্তু এর 11, 14, 18, মানে এরও র্যাঙ্কটা রিসেন্ট টাইমে এই লাস্ট 1 ইয়ারে বিশেষ করে খুব বেশি বেড়ে যাচ্ছে, AUM বাড়ছে। আচ্ছা, ট্রেডিং রিটার্নটার দিকে যদি নজর দেন, তাহলে এ কিন্তু ক্যাটাগরি এভারেজে কিন্তু বরাবর বিট করে চলেছে। 5 ইয়ারের ফ্রেমে বলুন, 3 বছরের ফ্রেমে বলুন, 1 বছরের ফ্রেমে, এ কিন্তু বিট করে চলেছে নিজের ক্যাটাগরি এভারেজে। কিন্তু এইচডিএফসি সেটা পারছে না, কিন্তু র্যাঙ্ক দুজনেই পিছিয়ে চলেছে। এবারে একটু জেনারেল ইনফরমেশান নেব, তারপরে পোর্টফোলিওর মধ্যে ডিটেলে ঢুকলে ব্যাপারটা আরও ক্ল্যারিটি পেয়ে যাবে। আচ্ছা, AUM যদি দেখেন, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, তাহলে কোটাক কিন্তু 15,000 কোটি টাকার ফান্ড, আর এইচডিএফসি 31,000 কোটি টাকার ফান্ড। তাহলে যদি বড় AUM হয় মিড ক্যাপ স্মল ক্যাপ, তাহলে ম্যানেজ করা একটু মুশকিল হয়। আর এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটি এত বড় ফান্ড, একে ম্যানেজ করা সত্যিই খুব মুশকিল। বিভিন্ন অ্যানালিসিসরা মনে করে 5,000 কোটি টাকার উপরে হলেই তার পারফরমেন্সের উপর একটা কিন্তু এফেক্ট পড়ে যায়, সেখানে এইচডিএফসি 31,000 কোটি টাকার ফান্ড। র্যাঙ্ক যদি দেখেন, কোটাকের র্যাঙ্ক 4, ক্রিসিলের র্যাঙ্ক এটা, এইচডিএফসির র্যাঙ্ক 3, বেঞ্চমার্ক দুজনের সেম বেঞ্চমার্ক, নিফটি মিড ক্যাপ 100। এক্সপিরিয়েন্স হিসেবে কিন্তু এইচডিএফসির একটু বেড়ে গেছে, কিন্তু টার্ন ওভার যদি আপনারা দেখেন, টার্ন ওভার কিন্তু খুব একটা বেশি হওয়া সম্ভব নয়। এত বড় ফান্ড অত টার্ন ওভার হওয়া সম্ভব নয়। মিড অ্যান্ড স্মলে যেটা মেন ইনভেস্টাররা ছোটো ফান্ড খোঁজে, তার এটাই কারণ। তবু অ্যারাউন্ড 12% টার্ন ওভার দুটো ফান্ডই দেখাচ্ছে।
এরপরে আমরা রিটার্নটা চেক করে নেবো, রিটার্নটা চেক করে নিয়ে 1 বছর, 3 বছর, 5 বছরে তারপরে আমরা পোর্টফোলিওর মধ্যে ঢুকে যাব। 1 বছরে যদি দেখেন ক্যাটাগরি এভারেজে কিন্তু এইচডিএফসি বিট করতে পারছে না, কিন্তু কোটাক বিট করছে। 3 বছরে ওই একই ছবি দেখবেন, ক্যাটাগরি এভারেজকে এইচডিএফসি বিট করতে পারছে না, কিন্তু কোটাক বিট করছে। 5 বছরেও একই ছবি, এইচডিএফসি কিন্তু ক্যাটাগরি এভারেজকে বিট করতে পারছে না। তাহলে এইচডিএফসি লাস্ট 1 ইয়ারে নিজের বেঞ্চমার্ককে বিট করতে পারেনি, 1 ইয়ার, 3 ইয়ার, 5 ইয়ারে ক্যাটাগরিকে বিট করতে পারেনি। তাহলে এইচডিএফসির র্যাঙ্ক কিন্তু সমানে পড়ছে। এই ব্যাপারটা দেখে নিয়ে আমি ঢুকে যাই পোর্টফোলিও কনসেন্ট্রেশনে। যদি ক্যাটাগরির কম্প্যারিজনে আমরা দেখেন নাম্বার অফ স্টক দুজনেই বেশি স্টক নিয়েছে। এটা এইএম বড় হয়ে গেলে জেনারেলি একটা ডিফেন্সিভ স্ট্র্যাটেজি, ক্যাটাগরি থেকে বেশি স্টক নিয়ে একটু ডিফেন্সিভ স্টাইলের পোর্টফোলিও তৈরি করা। কিন্তু তাদের মধ্যে অ্যাগ্রেসিভকে ফান্ড ভার্সেস ফান্ড যদি দেখেন তাহলে এইচডিএফসি কিন্তু একটু বেশি কনসেন্ট্রেটেড। টপ 5-এও ক্যাটাগরি থেকে বেশি ইনভেস্ট করছে, টপ 10-এও ক্যাটাগরি থেকে বেশি ইনভেস্ট করছে। মানে উল্টো দিকে কোটাক কিন্তু আবার একটু ডাইভার্সিফাইড, একটু ডিফেন্সিভ। মানে এই টপ 5-এও বেশি অ্যালোকেশন করছে না, ক্যাটাগরি থেকেও করছে না, এইচডিএফসি থেকেও করছে না, টপ 10-এও কিন্তু ছবিটা তাই। তাহলে যখন এরকম পোর্টফোলিও আপনি বানাবেন তখন লার্জ ক্যাপ মিড ক্যাপে কীরকম অ্যালোকেশন, যদি লার্জ ক্যাপ মিড ক্যাপে অ্যালোকেশন দেখি তাহলে দেখুন ক্যাটাগরির কম্প্যারিজনে যদি লার্জ ক্যাপ দেখেন কোটাকের কিন্তু বেশি, মানে একটু ডিফেন্সিভ। কিন্তু মিড যদি আপনি এইচডিএফসি লার্জ ক্যাপ দেখেন 0 লার্জ ক্যাপ অ্যালোকেশন, এটা খুব অ্যাগ্রেসিভ একটা ক্যারেক্টারিস্টিক। লার্জ ক্যাপ নেয়নি, তার মানে মিড ক্যাপ স্মল ক্যাপ নিতে হয়েছে। মিড ক্যাপ স্মল ক্যাপ দেখুন আপনি ক্যাটাগরি কম্প্যারিজনে কোটাকের কম মিড ক্যাপ স্মল ক্যাপ মিলিয়ে একসঙ্গে, আর এইচডিএফসির বেশি, লার্জ ক্যাপ তো নেই। তাহলে মিড অ্যান্ড স্মলে ফুল অ্যালোকেশনটা মিড অ্যান্ড স্মলে পড়ে গেছে। তাহলে এইচডিএফসি এখানেও খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে, কনসেন্ট্রেটেড অ্যাগ্রেসিভ কাইন্ড অফ স্ট্র্যাটেজি, লার্জ ক্যাপ কম নিয়ে করেছে। তাহলে একটু পোর্টফোলিওটা দেখি তো। পোর্টফোলিও যদি দেখেন কোটাকের পোর্টফোলিও দেখুন, সুপ্রিম ইন্ডাস্ট্রি, পারসিস্টেন্ট সিস্টেম, করমণ্ডল, র্যামকো, মানে এর যে স্টকগুলো আছে না সেই স্টকগুলো সব হাই ভ্যালুড স্টক, মানে অলরেডি পারফর্ম করেছে, রেজাল্ট বেটার করেছে। তাদের যেহেতু রেজাল্ট বেটার করেছে, ইনভেস্টাররা ইনভেস্ট করেছে, ফান্ড ম্যানেজার সেখানে ফান্ড অ্যালোকেট করেছে, পিইপিবি বেড়ে গেছে। তাহলে কোটাকের পিইপিবি কিন্তু বেড়ে যাবে এইচডিএফসির তুলনায়। এইচডিএফসি বরাবরই একটু ডিফেন্সিভ স্ট্র্যাটেজি, একটু ভ্যালু স্টাইল ইনভেস্টমেন্ট পছন্দ করে। এবারে কোটাকের যদি আপনি ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট দেখেন, টপ 3 ক্যাটাগরি দেখুন, কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্সিয়াল, কোটাকের। আর এইচডিএফসি দেখুন ফাইন্যান্সিয়াল, কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং, একদম সেম একটা ছবি দেখতে পাচ্ছেন। তারপরে 4টে দেখুন, কনস্ট্রাকশন, হেলথ কেয়ার, কনজিউমার ডিউরেবল, এফএমসিজি। এর হচ্ছে অটোমোবাইল, হেলথ কেয়ার, এফএমসিজি, কনজিউমার ডিউরেবল, আবার 3টে মিল আছে। মানে ক্যাটাগরিতেও কিন্তু দুটো ফান্ডের অ্যালোকেশন একটা দারুণ মিল আছে। এটা আমরা ফান্ড পিকারের অ্যানালিসিসে গিয়েও আবার দেখবো। তাহলে পিইপিবিটা একটু দেখে নিই, ভ্যালুয়েশন অ্যাসপেক্টটা। ভ্যালুয়েশন কোটাকে দেখলাম যে খুব কমন স্টক, যারা অলরেডি পারফর্ম স্টক সেখানে কোটাক ইনভেস্ট করছে, তাহলে এর পিইপিবিটা হাই হয়ে গেছে, কারণ অলরেডি প্রুভেন স্টক, অলরেডি ভ্যালু সেই স্টকে বেড়ে গেছে। তাহলে ডিফেন্সিভ একটা স্ট্র্যাটেজি, কোটাক সেইখানেই ইনভেস্ট করছে যেটা অলরেডি নিজেকে প্রমাণ করেছে, যে স্টক নিজেকে প্রমাণ করেছে। আর এইচডিএফসি উল্টো দিকে সবসময় একটু ভ্যালু স্টাইল ইনভেস্টমেন্ট পছন্দ করে, কিন্তু ভ্যালু স্টাইল ইনভেস্টমেন্টের সঙ্গে যেটা সঙ্গে চলে আসে সেটা হচ্ছে ভ্যালু স্টাইল ইনভেস্টমেন্ট সবসময় কম পিইপিবি স্টককে চুজ করে। এবারে আমি একটু রিস্ক রেশিওর দিকে গিয়ে তারপরে ফান্ড ওভারল্যাপিং ব্যাপারটাকেও অ্যাড্রেস করতে হবে, আর অ্যানালিসিসটাকেও দেখতে হবে ফান্ড পিকারের। আচ্ছা, যদি প্রথমে মিন দেখে নিই, মিন মানে এভারেজ রিটার্ন। আপনি দেখুন ক্যাটাগরির কম্প্যারিজনে কোটাকের এভারেজ রিটার্ন ভালো, এইচডিএফসি বিট করতে পারছে না এভারেজ রিটার্নকে, ক্যাটাগরি এভারেজকে বিট করতে পারছে না। এইচডিবিটা হচ্ছে ভোলাটিলিটি, মানে এরকম ইনভেস্টাররা মনে করে যদি আপনার মিন সেম আসে তাহলে আপনি কম ভোলাটাইল ফান্ড নেবেন, বেশি ভোলাটিলিটি নিয়ে কী লাভ। তাহলে লোয়ার ইজ বেটার হয়। এখানে ক্যাটাগরির তুলনায় দুজনেরই কম, এসডিটা, বিটাটা দুজনেরই বেশি যদিও, কিন্তু ফান্ড ভার্সেস ফান্ড যদি আপনি দেখেন তাহলে এইচডিএফসির একটু কিন্তু বেশি ভোলাটাইল, এসডিটা এর বেড়ে গেছে, এইচডি বেড়ে গেছে কিন্তু মিন কম। এটা একটু পরে অ্যানালিসিস করবো, আগে শার্প আর আলফাটা দেখে নিই। শার্প আর আলফার মধ্যে এখানে হায়ার ইজ বেটার হয়। শার্প বলে আপনার ফান্ড রিস্ক জেনারেট করার জন্য কী রকম, রিটার্ন জেনারেট করার জন্য কী রকম রিস্ক নিচ্ছে, তা হায়ার ইজ বেটার। তো আমার কাছে কোটাক তো বেটার, কিন্তু এইচডিএফসিটা দেখুন ক্যাটাগরির থেকেও কিন্তু কম। আচ্ছা, আলফা দেখি। আলফা বলছে যে আপনার বেঞ্চমার্ক যদি 0 রিটার্ন দেয় তাহলে আপনার ফান্ড কীরকম রিটার্ন জেনারেট করতে পারবে। এইচডিএফসি তো নেগেটিভ আলফা, মানে যদি বেঞ্চমার্ক 0 রিটার্ন দেয়, বেঞ্চমার্ক কোনো পারফর্ম করলো না, মার্কেট ফ্ল্যাট রয়ে গেল, এইচডিএফসি কিন্তু আপনাকে -1% রিটার্ন দেবে। এটা তো ইনভেস্টার চাইবে না, স্বাভাবিক। আলফা জেনারেট করতে হবে ফান্ডকে, নাহলে ইনভেস্টার তো ইন্ডেক্স প্লাস রিটার্ন চায়, ইন্ডেক্স মাইনাস রিটার্ন তো চায় না। এখানে এইচডিএফসি দেখুন, এইচডিএফসির এইচডিবিটা বেশি, ফান্ড বেশি ভোলাটাইল। ফান্ড ভোলাটাইল কেন নেবে ইনভেস্টার? যাতে রিটার্ন বেশি হয়, কিন্তু রিটার্ন বেশি নয়, মিন কিন্তু এর ক্যাটাগরির থেকেও কম, কোটাকের থেকে তো কম বটেই।
আলফা কিন্তু নেগেটিভ, ক্যাটাগরি 2.7 ক্যাটাগরি 3-এর কাছে আলফা দিচ্ছে, এই কিন্তু নেগেটিভ আলফা দিচ্ছে। এটা একটু পারফরমেন্সটা কিন্তু বেশ ভালো নয়, এটা ক্লিয়ার। এবারে পোর্টফোলিও ওভারল্যাপিংয়ে আমরা প্রথমে দেখেছি কোটাক অলরেডি প্রুভেন স্টকে ছোটো ছোটো করে অ্যালোকেশন করছে, একটু গ্রোথ স্ট্র্যাটেজি ফলো করছে, হাই ভ্যালু স্টকে ইনভেস্ট করছে। এইচডিএফসি মিড ক্যাপ কিন্তু একটু ডিফেন্সিভ, একটু ভ্যালু স্টাইল ইনভেস্টমেন্ট করে চলেছে। কিন্তু সেক্টর স্পেসিফিক অ্যালোকেশনে আমরা দেখেছি যে মোটামুটি সেক্টর স্পেসিফিক অ্যালোকেশন দুজনের সেম স্ট্র্যাটেজি, টপ 3 সেক্টর একদম সেম টু সেম, নেক্সট 4 সেক্টরেও বেশ ভালো রকম 90% 95% মিল আছে। কিন্তু তবুও আপনি যদি দেখেন বেশ কিছু কমন স্টক আছে। এবারে কমন স্টক ডিটেলটা আপনি দেখুন, আমি একদম শর্টে শার্টম সারি, যদি আপনি দেখেন ক্যাটাগরির থেকে দুজনেই তো বেশি স্টক নিয়েছে, 66 টাকার স্টক নিয়েছে, তার মধ্যে 23টা স্টক কমন এবং 26% আপনার পোর্টফোলিও কিন্তু ওভারল্যাপ হয়ে গেছে, যেটা ইনভেস্টার কিন্তু একটু অ্যাভয়েড করাই উচিত। এবার ফান্ড পিকারের অ্যানালিসিসটা দেখে নিয়ে আমি ব্যাপারটাকে সাম আপ করার চেষ্টা করব। ফান্ড পিকার দেখুন অ্যানালিসিস করেছে একটা 6টা আপনি কোয়ালিটির ওপরে এবং 5 পয়েন্ট গ্রেডিং স্কেলে এটা গ্রেডিং করেছে। পারফরমেন্সের ভিত্তিতে কোটাককে মানে 5টা টিকের মধ্যে 4টে টিক দিচ্ছে, কিন্তু এইচডিএফসিকে 3টে, রিক্সে কোটাকের 4 কিন্তু এইচডিএফসি 3, স্টাইল ইনভেস্টমেন্ট স্টাইলে কোটাককে 4টে টিক দিচ্ছে, কিন্তু এইচডিএফসিকে 2টো। কিন্তু দুজনের স্টাইল ডিফারেন্ট, একজনের গ্রোথ স্ট্র্যাটেজি, একজনের একটু ভ্যালু স্ট্র্যাটেজি। আচ্ছা, কোয়ালিটির দিকে কিন্তু কোটাকের আবার 3টে অলরেডি প্রুভেন স্টকে ইনভেস্ট করছে, এইচডিএফসি 2টো। ডাইভার্সিফিকেশন আমরা আগে দেখেছি, দুজনের সেক্টর অ্যালোকেশন সেম আছে মোটামুটি, তার জন্য দুজনেরই সমান সমান 2টো করে টিক। কিন্তু কনসিস্টেন্সিতে কোটাক কিন্তু 4টে স্টার নিয়ে অনেকটা এগিয়ে আছে। তাহলে এই ফান্ড পিকারের যে অ্যানালিসিস থাকে না, কোটাক এগিয়ে আছে। তাহলে পুরো ব্যাপারটা সাম আপ করি, দুজনের কাছে সেম বেঞ্চমার্ক নিফটি মিড ক্যাপ 100, কিন্তু তবুও 1 বছর 3 বছর 5 বছরের ফ্রেমে কোটাক বেটার পারফর্ম করে দিচ্ছে এইচডিএফসির থেকে। আপনারা আমি যখন র্যাঙ্কের ব্যাপারটা দেখেছি, তখন ওভার লঙ্গার পিরিয়ড অফ টাইম কিন্তু এদের র্যাঙ্ক পিছিয়ে চলেছে, এইচডিএফসি সেটা আরও প্রকট। কিন্তু যদি আপনি ট্রেলিং রিটার্ন দেখেছেন, তাহলে কোটাক কিন্তু ক্যাটাগরি এভারেজকে বিট করছে, এইচডিএফসি কিন্তু তাও করতে পারছে না। 10 বছরের ফ্রেমে গিয়ে করছে, তার আগে 5 বছর থেকে যত শর্ট টাইমে আসবেন বিট করতে পারছে না। এই রিসেন্ট পারফরমেন্স একটু খারাপ। ফান্ড পিকারের অ্যানালিসিস যখন দেখেছিলাম, তখন দেখেছিলাম কোটাক একটু এগিয়ে ছিল। মর্নিং স্টার অ্যানালিসিস দেখে বুঝেছিলাম এইচডিএফসি লাস্ট 1 ইয়ারে পিছিয়ে গেলেও 10 বছরের ফ্রেমে আপনি যদি দেখেন, তাহলে নিজের ক্যাটাগরিকে এবং ইন্ডেক্সকে কিন্তু বিট করতে পারছে। আচ্ছা, যখন আমরা রিটার্ন চেক করেছিলাম, তখন ক্যাটাগরি এভারেজের থেকে কিন্তু এইচডিএফসির 1 বছর 3 বছর 5 বছরের রিটার্ন খারাপ ছিল, কোটাক কিন্তু নিজের ক্যাটাগরি এভারেজকে বিট করতে পারছিল। এবার পোর্টফোলিওর মধ্যে ঢুকে দেখেছি কোটাক হাই ভ্যালু স্টক, অলরেডি প্রুভেন স্টকের মধ্যে ছোটো ছোটো করে অ্যালোকেশন নিচ্ছে, কিন্তু এইচডিএফসি একটু ভ্যালু স্টাইল ইনভেস্টমেন্ট করছে। সেক্টর স্পেসিফিক দুজনের ক্যাটাগরির সেক্টরের উপরে যে সেম একটা অ্যালোকেশন করার চেষ্টা করছে, কিন্তু যেহেতু অলরেডি প্রুভেন স্টকে কোটাক ইনভেস্ট করছে, তার জন্য ভ্যালুটা একটু বেড়ে গেছে। যখন আমি পোর্টফোলিওর মধ্যে ঢুকে কনসেন্ট্রেশন দেখেছি, তখন দেখেছি এইচডিএফসি একটু বেশি কনসেন্ট্রেটেড রিস্কি। এগেন যখন অ্যালোকেশন দেখেছি লার্জ ক্যাপ মিড ক্যাপে, এইচডিএফসি আবার এখানে রিস্ক নিচ্ছে, লার্জ ক্যাপ নেয়নি, মিড অ্যান্ড স্মল নিয়েই পুরো পোর্টফোলিও তৈরি করেছে। রিস্ক রেশিও বলছে আমাকে এইচডিএফসির কিন্তু এই মিড অ্যান্ড স্মল বেশি নেওয়ার জন্য ভোলাটিলিটি অনেক বেড়ে গেছে, এইচডিবিটা হাই হয়ে গেছে। কিন্তু প্রবলেম হচ্ছে এইচডিএফসির ম্যানেজ করতে পারছে না মনে হচ্ছে ভোলাটিলিটিকে, কারণ মিন বেটার দিচ্ছে না, আলফা বেটার দিচ্ছে না। ভোলাটিলিটি বেশি নিয়ে যদি ম্যানেজ করতে পারে, তাহলে বেশি রিটার্ন আসা উচিত, কিন্তু এইচডিএফসি সেটা দিতে পারছে না। এরপর পোর্টফোলিও ওভারল্যাপিং ইস্যুটা আসার আগে আমি ভ্যালুয়েশনটা দেখেছি। কোটাক অলরেডি প্রুভেন স্টকে ইনভেস্ট করছে, তার জন্য একটু ভ্যালুয়েশনটা হাই হয়েছে। গ্রোথ স্ট্র্যাটেজি যারা ফলো করছে পুরোপুরি তাদের ভ্যালুয়েশন একটু হাই হবে, কোটাকের একটু তুলনামূলক গ্রোথ স্ট্র্যাটেজি ফলো করার একটা ব্যাপার আছে। আর কিন্তু যখন ওভারল্যাপিং ইস্যুটাকে আমরা দেখেছি, তখন দুজনের তো সেম বেঞ্চমার্ক, ওভারল্যাপিং ন্যাচারাল, তবু দুজনের পোর্টফোলিওতে 66টা স্টক আছে, তার মধ্যে 23টা স্টক কমন এবং 26% ওভারল্যাপিং, যেটা ইনভেস্টার অ্যাভয়েড করবে। এরপর আমার এখানে অ্যানালিসিস শেষ করছি, কিন্তু আপনি কি মনে করেন, এই ডেটা পয়েন্টকে আপনি কীভাবে বিচার করেন, সেটা আমার সঙ্গে শেয়ার করলে আমার উপকার হবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।